এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে গিয়ে ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা, শক্তির সবগুলো সূত্র দেখব। ঠিক আছে? তো আমাদের এই অধ্যায় থেকে প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডেই সৃজনশীল আসে। মানে এই অধ্যায়টা বাদ যায় না। এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। গতির মতো এই অধ্যায়টা থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এবং এই অধ্যায়ে খুব কম সংখ্যক সূত্রই আছে যেগুলো দিয়ে আসলে প্রশ্ন আসে। নতুন কিছু সূত্র আছে যেগুলো দিয়ে প্রশ্ন আসে না কিন্তু আসার মতো। যেহেতু তোমাদের ২ মার্কের একটা পার্ট যুক্ত হইছে ওইটার জন্য। ঠিক আছে? তো আমি সবগুলো সূত্র বললে বুঝতে পারবে যে কোনটার জন্য ইম্পর্টেন্ট আমি সব বলে দিব। দেখো, তো আমাদের ফার্স্টে যে সূত্রটা ডাব্লিউ ইকুয়াল, এটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ ইকুয়াল এফ এস। তো ডাব্লিউটা আমার বড় হাতের, এফটা বড় হাতের, এসটা হলো আমার বোঝাচ্ছে কি এখানে সরণ, এসটা হচ্ছে ছোট হাতের, এটা বোঝাচ্ছে আমার এখানে সরণ। আর এফটা কি আমাদের, এফটা হলো গিয়ে বল। ঠিক আছে? তা আমাদের সরণ কি রাশি? সরণ আমাদের স্কেল ভেক্টর রাশি এবং সরণের আমাদের একক কি? মিটার। বল, বল একক কি ছিল আমাদের? নিউটন। ঠিক আছে? আর কাজ, ডাব্লিউ দিয়ে কি বোঝায়? ওয়ার্ক বা কাজ। কাজের এককটা কি আমাদের? কাজের একক হলো জুল, বড় হাতের জে। এটা মাথায় রাখতে হবে, বড় হাতের জে, বড় হাতের এন। ঠিক আছে? তা আমার দেখো এখানে এফ, বলটাও আমার ভেক্টর রাশি, এস এটা আমার ভেক্টর রাশি, কিন্তু এখানে মনে রাখো ডাব্লিউটা হলো আমাদের কি এখানে স্কেলার রাশি। তা আমাদের একটা বস্তুর উপর, মনে করো আমার এখানে একটা বস্তু আছে, তা আমি যদি এই একটা বস্তুর উপর এখান থেকে এফ নিউটন বল প্রয়োগ করি এবং বস্তুটা যদি কি আমাদের এস পরিমাণ সরণ হয় এবং এখানে যায়, তাহলে আমি কি বলবো? এটাকে কাজ বলবো। তা আমাদের এফ আর এস এর গুণফলকে আমরা ডাব্লিউ বলতেছি। তো বুঝতে পারছো সূত্রটা? তো আমার এই সূত্রে 2 মার্কের জন্য প্রশ্ন আসতে পারে। মাঝে মধ্যে বলে 10 জুল কাজ 10 জুল কাজ বলতে কি বোঝায় বা 20 জুল কাজ বলতে কি বোঝায়, ওগুলোর ক্ষেত্রে আমার এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? 2 মার্কের জন্য। এরপর দেখো আরেকটা সূত্র, এটা আমাদের স্প্রিং ধ্রুবকের জন্য খুব ইম্পর্টেন্ট সূত্র, এফ ইকুয়াল মাইনাস কে এক্স। এটা কিভাবে কাজ করতেছে? মনে করো আমাদের এরকম একটা স্প্রিং যদি নর্মালি আমি ঝুলায় রাখি একটা বস্তু নিয়ে, তাহলে আমাদের কি স্প্রিংটার সাম্যাবস্থা আছে যে এই অবস্থায় স্প্রিংটা কি থাকবে? স্থির থাকবে। ঠিক না? মনে করো এটা স্থির। এখন যদি আমি এটাকে টেনে ছেড়ে দিই তাহলে কি স্প্রিংটা উপর নিচে দুলতে থাকবে। ঠিক না? তো যখন দুলতে থাকবে তখন কি এই সাম্যাবস্থা থেকে একবার নিচে যাবে, একবার উপরে যাবে। তার মানে এই যে উপরে নিচে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেখো একটা মাইনাস চিহ্ন কেন দেওয়া হয়েছে? যখন সাম্যাবস্থা থেকে কি একটা বিপরীত দিয়ে কাজ করতেছে তখন আমার মাইনাস চিহ্ন দেওয়া লাগে। আর এক্সটা কি আমাদের কতটুক তার কি দূরত্ব গেছে, মানে সাম্যাবস্থা থেকে কতটুক দূরে গেছে এটা আমাদের এক্স এর মান। আর কেটা কি? কেটা হলো আমাদের স্প্রিং ধ্রুবক। তো এটা মনে রাখতে হবে। এক্স হলো কি আমাদের, আর এক্স হলো আমাদের দূরত্বটা, সাম্যাবস্থা থেকে যে দূরত্বটাকে আমরা এক্স বলতেছি, এবং কেটা কি আমাদের স্প্রিং ধ্রুবক। ঠিক আছে? তা আমার এখানে এক্সটাকে আমি সরণ বলতে পারি আর কি। ঠিক আছে? আমার এখানে এক্সটাকে বলতে পারি কি? স্প্রিং এর সংকোচন বা প্রসারণ পরিমাণ। তা আমি যদি লিখে দেই এটা, এক্সটা হচ্ছে কি আমাদের স্প্রিং এর সংকোচন বা প্রসারণের মান। অর্থাৎ আমাদের সাম্যাবস্থা থেকে কতটুকু সংকুচিত হইলো, সংকুচিত হওয়া মানে কি? যে উপরে গেলে আমার কি সংকুচিত হবে। ঠিক না? আর আমার প্রসারিত হওয়া মানে কি? আর বড় হয়ে যাবে স্প্রিংটা ওইটার ক্ষেত্রে। আর কেটা কি আমাদের? কেটা হচ্ছে এখানে আমাদের স্প্রিং ধ্রুবক। এটা পরীক্ষায় বেশিরভাগ সময় দেওয়া থাকে, স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক এক এক স্প্রিং এর জন্য এক এক রকম। তো এটা পরীক্ষায় বেশিরভাগ সময় দেওয়া থাকে। আর সামনে একটা মাইনাস দিব, কারণ কি? কারণ আমার সাম্যাবস্থা থেকে কি আমাদের সাম্যাবস্থা বস্তুটা নাই। ঠিক আছে? অর্থাৎ যখন দেখা যায় নিচে চলে গেছে তখন কি আমাদের উপর দিয়ে কাজ করবে, আর যখন উপর চলে আসে তখন কাজ করবে কি নিচের দিকে। তার মানে প্রত্যেকবার সাম্যাবস্থা দিয়ে কাজ করতেছে, যার কারণে কি আমাদের সামনে একটা মাইনাস দেওয়া লাগে। আর এফ মানে কি? এফ হলো আমাদের বল। তো বল এককটা কি ছিল মনে আছে? বল একক ছিল আমাদের নিউটন। আর এখানে প্রসারণের মান, এটা এককটা কি হবে? প্রসারণের মান এককটা হবে আমাদের হলো গিয়ে মিটারে। ঠিক আছে? এটা আমাদের মিটারে আসবে। আর কে এর মান তাহলে কি হবে? কে এর মানটা হবে আমাদের নিউটন মিটার ইনভার্স 1। ঠিক আছে? এটা হলো আমাদের কে এর মান, এটা একটু মাথায় রাখবা। কে মানে স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের মান কি? নিউটন মিটার ইনভার্স 1। তো গেল আমাদের সূত্র। এরপর যে সূত্রটা আছে দেখো, পি, পি দিয়ে কি বুঝে আমার এখানে? পি দিয়ে বোঝাচ্ছে পাওয়ার বা ক্ষমতা। অর্থাৎ আমরা যদি একটা চিন্তা করি যে একটা মানুষ, এই যে চিন্তা করে এখানে একটা মানুষ F1 বল দিয়ে একটা এস দূরত্ব পর্যন্ত একটা বস্তুকে নিয়ে গেছে। এখন যদি বলে এই মানুষটার ক্ষমতা কত, তার ক্ষমতা বের করার জন্য কি লাগবে আমাদের? পি লাগবে। অর্থাৎ পি ইকুয়াল কি? ডাব্লিউ বাই টি। ডাব্লিউ এখানে কি বোঝাচ্ছে? ডাব্লিউ হচ্ছে আমাদের এখানে কাজ, আর টি দিয়ে কি বোঝাচ্ছে? টি দিয়ে বোঝাচ্ছে আমার এখানে সময়। তার মানে আমি যদি কোনো একটা বস্তুকে চিন্তা করি যে একজন ঠেলতেছে এবং এটার জন্য কি আমার পুরোটার জন্য কি টি সময় লাগছে, তা আমি এখানে কি বের করতে পারবো? ক্ষমতাটা বের করতে পারবো। তো পি ইকুয়াল ডাব্লিউ বাই টি।
তো ডাব্লিউ কাজের একক কি ছিল? জুল। সময় একক কি জানি আমরা? সেকেন্ড। তা আমাদের পি এর একক কি বলতে পারি? জুল পার সেকেন্ড। আরেকটা একক আছে, ওই এককটা মনে রাখতে হবে ওয়াট। ঠিক আছে, ডাব্লিউ, বড় হাতের ডাব্লিউ। তা আমাদের এই দুটো একক মনে রাখতে হবে এটার জন্য। এরপর যদি আমরা দেখি, এরপর দেওয়া আছে কি আমাদের টি ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। তো এটা আমার কি সূত্র? গতি শক্তি সূত্র। তো দেখো তোমাদের বই এরকম, এবং আমরা যখন পড়ছিলাম তখন আমাদের বই দেওয়া ছিল এটা এরকম করে। এটাকে আমাদের ছিল টি এর বদলে লেখা হয়েছিল এখানে ই কে। ই কে দিয়ে কি বোঝায়? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি বুঝাইতো। ঠিক আছে, তো আমার ই কে ইকুয়াল ছিল আমাদের হাফ অফ এম ভি স্কোয়ার। তোমাদের বই দেওয়া কি? টি ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। তো এখানে মনে রাখবো এই দুটো ইকুয়াল কি? এই দুটোই বুঝে আমাদের গতি শক্তি। গতি শক্তি। ঠিক আছে, আর এটা এককটা কি আমাদের? এটা এককটা হলো অবশ্যই জুল। ঠিক আছে, শক্তির একক কি আমাদের? জুল। কাজের একক শক্তির একক সেম, এটা মনে রাখবা। কাজ আর শক্তি বললেই আমি এখানে বসাবো কি? জুল বসাবো। পাইলাম। তো আমার ই কে ইকুয়াল কি বলছে? হাফ অফ এম ভি স্কোয়ার, বা টি ইকুয়াল হাফ অফ এম ভি স্কোয়ার। তো আমার এখানে কি আছে? এম মানে কি? এমটা হচ্ছে বোঝাচ্ছে বস্তুর ভর। তো ভর আমার কি? কেজি। এবং এই ভি মানে কি? ভিটা হচ্ছে আমাদের বস্তুর বেগ। তো বেগ কি আমাদের? মিটার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, তো আমার এটার ক্ষেত্রে কি দেখো, ভি এর কিন্তু স্কোয়ার আছে, এটা মাথায় রাখতে হবে। তা আমার গেল এই যে একটা, যখন তোমার একটা বস্তুর ভর এবং কি বেগ দেওয়া থাকবে তখন তুমি এটা দিয়ে করতে পারবা। যদি কোনো কারণে ভর আর বেগ দেওয়া নেই, সরাসরি কি দেওয়া, এই দেখো এখানে আরেকটা পি আসছে, এই পিটা দিয়ে কি বোঝায়? এই পিটা দিয়ে বোঝায় ভর বেগ। আমরা আগের অধ্যায়ে পড়ছিলাম। ঠিক আছে, কি পড়ছিলাম? পি ইকুয়াল এম ভি, আর এখানে কি পড়ছি? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। দুইটা কিন্তু আলাদা। এই পি দিয়ে বোঝাচ্ছে ভর ইন্টু বেগ, অর্থাৎ ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলতেছে। তো এখানে দেখো পি স্কোয়ার বাই টু এম বলছে, টি ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম। এই সূত্রটা বেশি ইম্পর্টেন্ট হলো এমসিকিউর জন্য। এমসিকিউতে মাঝে মধ্যেই ভরবেগ দিয়ে দেয়। ঠিক আছে, বা 2 মার্কের প্রশ্ন যেগুলো আসবে ওটার জন্য আসতে পারে। তো আমার এখানে পি দেওয়া থাকলে কি করবো আমি? তাহলে এখানে দেখো সূত্রটা কি হচ্ছে? পি স্কোয়ার বাই টু এম। এটা কিন্তু এটা থেকে আসছে, কেমন আসছে দেখাই। দেখো পি স্কোয়ার, পি মানে কি জানি আমরা? এম ভি। তো পি স্কোয়ার মানে কি হবে? এম ভি স্কোয়ার। আর নিচে আগে থেকে কি আছে আমাদের? টু এম আছে। এখন দেখো আমি যেটা কাজ করি, উপরে ভাঙ্গায় দাও স্কোয়ারটা, তাহলে কি হবে? এম স্কোয়ার ভি স্কোয়ার। আর নিচে কি আছে আমাদের? টু এম। এই দেখো নিচের একটা এম উপরে একটা এম কাটা যায়, তাহলে থাকবে কি আমাদের? উপরে থাকবে এম ভি স্কোয়ার, আর নিচে থাকবে কি আমাদের? টু। তো এটা কি লিখতে পারি আমরা? হাফ অফ এম ভি স্কোয়ার। তো পুরোপুরি আগের সূত্রটা থেকে এটা আসছে, এটা মাথায় রাখার চেষ্টা করবা। তো টি ইকুয়াল কি আরেকটা সূত্র? পি স্কোয়ার বাই টু এম। দুইটা পাইলাম, টি ইকুয়াল হাফ অফ এম বি স্কোয়ার, টি ইকুয়াল পি স্কোয়ার বাই টু এম। দুটাই মাথায় রাখতে হবে। ঠিক আছে, কখন কোনটা লাগবে? যখন পি দেওয়া থাকবে তখন আমি এটা দিয়ে করবো, আর যখন আমাদেরকে এম আর ভি থাকবে তখন আমি এটা দিয়ে করব। বুঝতে পারছি? তারপর যাই, তারপর দেখো আমাদের কি দেওয়া আছে? ভি ইকুয়াল এম জি এইচ। এটা কি যে সূত্র? এটা হলো আমাদের বিভব শক্তির সূত্র। তো আমাদের এটা আমাদের বই এরকম করে দেওয়া ছিল, আমাদের বই দেওয়া ছিল হচ্ছে গিয়ে ইপি দিয়ে। ইপি কি? পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, বা বিভব শক্তি বোঝাইতো। তা আমাদের এখানে তোমাদের বই দেওয়া আছে কি? ভি অথবা ইপি। তো এটাতে মনে রাখবে কি? এটা হলো আমাদের বিভব শক্তি। তো বিভব শক্তি এককটাও কি? শক্তি যেহেতু, তাহলে কি? বড় হাতের জে। এখানে কি কি লাগবে? ভর লাগবে, জি কি আমাদের অভিকর্ষ ত্বরণ, এইচটা কি আমাদের হাইট। তাহলে দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে, যে যখন গতিশক্তি বলবে তখন কি আমাদের ভূমির সমতলে কোনো একটা বস্তুর গতি বোঝাবে। আর যখন বিভব শক্তি বলবে তার মানে কি? উপরে নিচে, অর্থাৎ একটা বস্তু ভূমি থেকে আমি উপর নিক্ষেপ করলাম, বা উপর থেকে ভূমিতে পড়ছে, তখন আমি এই সূত্রটা ইউজ করব। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যে আমি কখন কোন সূত্র ইউজ করব। আর হাইট কি আমাদের? যখন ভূমিতে উপরে যায় তখনই কি উচ্চতা হয়। ঠিক আছে, তা আমার এখানে হাইট, এই হাইট দিয়ে কি বোঝাচ্ছে আমাদের? উচ্চতা। এককটা কি আমাদের? মিটার। জি এর একক কি আমাদের? মিটার সেকেন্ড ইনভার্স 1। এম এর একক কি? কেজি। এগুলো বারবার দেখছি যেন আমি আর লিখতেছি না। ঠিক আছে, এখন দেখো ভি দিয়ে আরেকটা সেম সূত্র আছে। ভি দিয়ে সূত্রটা কি এবার? হাফ অফ কে এক্স স্কোয়ার। তো দেখো এই সূত্রটা আরেকবার দেখার কথা, কই দেখছি আমরা? কে এক্স দেখছি আমরা, এই দেখো এই যে এফ অফ মাইনাস কে এক্স, মানে কে এক্স জাতীয় সূত্র দেখছি। তো এটা আমার কিসের জন্য লাগবে? এটা আমাদের স্প্রিং এর জন্য লাগবে। যদি বলে স্প্রিং এর বিভব শক্তি বের করতে, তখন আমাদের এই সূত্রটা লাগবে। এই সূত্রটা দিয়ে একবার সৃজনশীল আসছিল, একবার সৃজনশীল দেখছি বোর্ডে, এর বাকি আর কখনো আসে নাই। বাকি সব সময় এই যে এম ভি স্কোয়ার, পরে এম জি এস, এগুলো লাগছে।
কিন্তু এটাও একবার আসছিল, এটা কিসে আসছিল, যে একটা বল উপর থেকে একটা স্প্রিং এর উপর পড়ছে, এখন স্প্রিং এর মধ্যে বল কত বা স্প্রিং এর বিভব শক্তি কত, এরকম অনেকগুলো প্রশ্ন আসছিল। ঠিক আছে, একটা সৃজনশীল প্রশ্ন আসছিল। তা আমাদের এটা একটু ভালো করে দেখে রাখতে হবে, এটা দিয়েও কিন্তু সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তো এখানে আমার কি আছে, ভি ইকুয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার। দেখো পুরোপুরি দেখতে এটার মতো, হাফ অফ এম ভি স্কোয়ারের জায়গায় কে, এম এর জায়গায় কে আসছে আর ভি এর জায়গায় কে এক্স আসছে। তা আমার কেটা কি ছিল মনে আছে, কেটা ছিল আমাদের স্প্রিং ধ্রুবক, কেটা ছিল আমাদের স্প্রিং ধ্রুবক, আর এই এক্সটা কি ছিল আমাদের সংকোচন ও প্রসারণের পরিমাণ, সংকোচন বা প্রসারণ। এটাও কি বুঝাবে, বিভব শক্তি বুঝাবে। এটা একটা স্প্রিং এর বিভব শক্তি বের করতে বললে আমরা এটা দিয়ে বের করতে পারবো। তো ভি ইকুয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার, এটাও মনে রাখতে হবে। এখন দেখো এগুলা থেকে আর কিছু জিনিস দেখাই, মাঝে মধ্যে কি হইতে পারে, মাঝে মধ্যে আমাদের এই যে দেখো এফ অফ কে এক্স দেওয়া আছে, এফ ইকুয়াল মাইনাস কে এক্স, এখানে কে নাও দেওয়া থাকতে পারে, বা এখানে এমন হইতে পারে তোমার কি এফ দেওয়া নাই, তো তখন তোমার এক্স এর মানটা বের করতে হইতে পারে, যে তোমার এফ দেওয়া নাই বা কে দেওয়া নাই, এক্স এর মানটা বের করতে বলতে পারে। তখন আমাদের সূত্রটা একটু মডিফাই করতে হয়। কিভাবে মডিফাই করতে হয় এটা যদি আমরা দেখি, দেখো আমরা আগে থেকে জানি না এটা, যে এফ ইকুয়াল টু এম এ জানি, ঠিক না, এটা আমরা আগে থেকেই জানি, 3 নম্বর অধ্যায়ে পড়ছি। কিন্তু দেখো এই অধ্যায়ে আমরা কি কাজ করি, স্প্রিং নিয়ে। তো স্প্রিংটাকে আমাদের কিছু একটা ঝুলাই দেওয়া লাগে, অর্থাৎ স্প্রিংটা ঝুলাই দিলে কি তখন কি করে, স্প্রিংটা উপর নিচে আমার কি হয়, দুলে, ঠিক না। তো এখন স্প্রিং এর ক্ষেত্রে যখন উপর নিচে তুলতে, তার মানে কি স্প্রিংটাকে আমাদের ভূমির সাথে কি লাগানো, ভূমির সাথে অবশ্যই লাগানো না। তো ভূমির সাথে কেটে একটা আমাদের অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে, তা আমার এই জন্য কি এই যে এই জায়গায় আমার কি বসাইতে হবে, এবার জি বসাইতে হবে, কারণ কি এটার মধ্যে কাজ করবে অভিকর্ষ ত্বরণ। তা আমি এখানে কি লিখতে পারি, এফ ইকুয়াল টু লিখতে পারি এম জি, বুঝতে পারছি। আর এখানে কি পেলাম, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তা আমি এখানে পাইতেছি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন দেখো দুইটাই কি এফ, দুইটাই কি বল, তার মানে কি আমাদের স্প্রিং এর ক্ষেত্রে যদি স্প্রিং এর ভর থাকে এবং অভিকর্ষ ত্বরণ জানি, তাহলে কি যে বলটা পাবো, স্প্রিং এর ধ্রুবক জানলে এবং সংকোচন প্রসারণ জানলে আমি সেম বলটাই পাবো। তা আমি এখন কে দুটো একসাথে লিখতে পারি না, তা আমি এই দুটোকে একসাথে করে কি লিখতে পারি, দেখো এই দুটোকে একসাথে করে লিখতে পারি আমি এম জি ইকুয়াল কে এক্স। ঠিক আছে, কিভাবে লিখলাম, যে আমার দেখো আমি এখানে মাইনাসটা কেন বাদ দিছি, বলের মানে এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, কিন্তু মানটা তো সেম, আমি মান নিয়ে কাজ করতে শুধুমাত্র। আর মাইনাসটা দরকার নেই, মাইনাসটা কি বোঝায়, মাইনাসটা দিক বোঝায়, যে বলটা কোন দিকে কাজ করতেছে। যদি প্লাস আসে তার মানে কি আমাদের যেদিকে কাজ করার কথা, অর্থাৎ স্প্রিংটা নিচের দিকে আসার কথা, নিচের দিকে আসতেছে ভূমির দিকে, আর উপর দিয়ে কাজ করা মানে সংকোচন বসালে মাইনাস আসবে এখানে। ঠিক আছে, তা আমি এখানে মাইনাস ছাড়া সূত্র দুইটা কি করছি, একসাথে করে লিখছি, অর্থাৎ এখান থেকে এম জি নিছি, এখান থেকে কে এক্স নিছি। এখন যদি আমার এখানে একটা বস্তুর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে এম জানি, জি জানি, এফ না জানার পরও ঠিক আছে, আর যদি কে জানি তাহলে এক্স বের করতে পারবো। মানে এখানে চারটার মধ্যে তিনটা দেওয়া থাকলে আমি যে কোনো একটা বাইর করতে পারবো। তা আমি এখান থেকে দেখো মাঝে মধ্যে বলে স্প্রিং এর কি ভর বের করতে, তো ভর বের করতে বললো কি আমার এখানে কি জ্যাম আছে, এটা দিয়ে বের করতে পারবো। এটাতে তো করতে পারতাম না, এফ ইকুয়াল মাইনাস কে এক্স দিয়ে, তো আমার কি করতে হতো, এফ ইকুয়াল টু এম জি বসায় কাজ করতে হতো। আবার মাঝে মধ্যে বলতো আর এক্স বের করতে, মনে করো এক্স বের করতে বলছে, বল দেওয়া নেই, দেওয়া আছে কি ভরটা দেওয়া আছে, তো তখন আমি এটা দিয়ে করতে পারি। তা আমি এখান থেকে সূত্রটা কি লিখতে পারি, সূত্র এভাবে লেখা যায় এম ইকুয়াল কে এক্স বাই জি, এটাও লিখতে পারি, অথবা কি লিখতে পারি এক্স ইকুয়াল এম জি বাই কে, ঠিক না। এই দুটো সূত্র একটু মাথায় রাখবা, অথবা এইটাই মাথায় রাখো, এটা থেকে এটা মডিফাই করে বানিয়ে নিবা যদি আমার দরকার হয় তবে। ঠিক আছে, তো বুঝতে পারছি কিভাবে আসছে। এই গেল একটা। আবার দেখো আরেকটা জিনিস, যে এই যে এখানে ভি ইকুয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার আর ভি ইকুয়াল এম জি এস, দুইটার মধ্যে কি বিভব শক্তি আছে, তা আমি এই দুটো একসাথে করে লিখতে পারি না। তো একটা আছে কি ভি ইকুয়াল এম জি এইচ, আর একটা আছে কি ভি ইকুয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার। তা আমি দুটো একসাথে করে কি লিখতে পারি, এম জি এইচ ইকুয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার। তা আমার এই সূত্রটাও লাগতে পারে, কখন লাগতে পারে, মাঝে মধ্যে কি আমাদের সরাসরি মনে করো বিভব শক্তি দেওয়া নাই বা বিভব শক্তি বের করতে বলে নাই, বললো কি বস্তুটার ভর কত বের করতে, বা বললো কি বস্তুর কত উচ্চতা থেকে ফালানো হয়েছে এটা বের করতে, তো তখন আমার এই সূত্রটা লাগবে। বুঝতে পারছি। তো মাঝে মধ্যে আমাদের সরাসরি বিভব শক্তি না চাই কি যেতে পারে, যে যে বলটা স্প্রিং এর উপর পড়তো সেই বলটার ভর কত, বা যে বলটা স্প্রিং এর উপর পড়তো সেই বলটা কত উপর থেকে পড়ছে, তো তখন বললে তো আমার সূত্র লাগবে, তা আমি এখান থেকে তখন বের করতে পারি। ঠিক আছে, অথবা বলতে পারি কি আমাদের এই যে সংকোচন কত হবে, এই যে একটা বল যে উপর থেকে পড়লো, ওই বল পড়ার ক্ষেত্রে সংকোচনটা কত হবে, বিভব শক্তি দেওয়া নেই, মনে করে দেওয়া আছে বস্তুর ভর দেওয়া এত হাইট থেকে পড়বে, তাই আমাদের পড়ার পর সংকোচনটা কত হবে এটা বের করতে বলতে পারে। তা আমার এই যে সূত্রটা লাগবে তখন। তা আমি যদি মডিফাই করি তাহলে দেখো তো কি আসে, মডিফাই করে আমি কি বানাতে পারি, মনে করো এক্স এর জন্য বের করবো, তা আমার কি আসবে, টুটা কি আছে এখানে ভাগ আছে হয়ে যাবে গুণ, তাহলে আমার কি লিখতে পারি টু এম জি এইচ ইকুয়াল আমাদেরকে এক্স স্কোয়ার।
ঠিক না? পরের লাইনে কি করতে পারি, এই যে কেটা আছে, কেটা কি হিসেবে আমাদের, কেটা নিচে এসে পড়বে। তা আমাদের কি লিখতে পারি পরের লাইনে লিখতে পারি হচ্ছে আমাদের যে 2mgh বাই নিচে আমাদের কি আছে, এই যে কেটা আনবো, তাহলে কে ইকুয়াল কত আমাদের এক্স স্কোয়ার। তো সুতরাং এক্স ইকুয়াল কি হবে, দেখো স্কোয়ার উঠাতে হবে, তো রুট এসে পড়বে। তো এক্স ইকুয়াল হয়ে যাবে আমাদের √2mgh বাই কে। এইটা হইলো যখন আমাদের কি দেওয়া আছে, যখন এম দেওয়া এইচ দেওয়া, তখন আমি এটা করতে পারি। আবার আরেকটা জিনিস কি করতে পারি, দেখো দুটাই কি আমাদের শক্তি না, যেটাও কি আমাদের বিভব শক্তি, এটা আমাদের শক্তি, ঠিক আছে। তো স্প্রিং এর ক্ষেত্রে মনে রাখো যে বিভব শক্তি আর গতিশক্তি কি আমাদের সেম কাজ করতেছে। তো তখন যদি সেম কাজ করে, আমি এটা কি লিখতে পারি, হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল কি হাফ অফ কে এক্স স্কোয়ার। আমি লিখতে পারি হাফ অফ এম বি স্কোয়ার ইকুয়াল কি আমাদের হাফ অফ কে এক্স স্কোয়ার। অর্থাৎ দুইটার ক্ষেত্রে কি, যেটাই গতিশক্তি ওটাই আমার কিছু হবে, বিভব শক্তি কনভার্ট হবে। তার মানে তুমি চিন্তা করো যে তুমি একটা বল ফেললা উপর থেকে, বলটা একটা স্প্রিং এর উপর পড়লো, যে মনে করো একটা বস্তুর, মনে করো এখানে একটা স্প্রিং আছে, একটা বস্তু মনে লাগানো, এই বলটা স্প্রিং এর উপর পড়লো, তো পড়ার কারণে স্প্রিংটা সংকুচিত হবে। তার মানে কি, এই যে বলের মোট গতিশক্তি ছিল, ওইটাই কি আমার পুরোটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে না স্প্রিং এর ক্ষেত্রে। বিভব শক্তি মানে কি একটা বস্তুর অবস্থার পরিবর্তন, তা আমাদের এই যে গতিশক্তির পুরোটা বিভব শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তো এটাই আমরা কি এই সূত্রে লিখতে পারি, যে আমাদের যে বলটার যে কি বিভব শক্তি বা গতিশক্তি ছিল, সেটা আমার পুরোটা কি হয়ে গেছে, আমাদের স্প্রিং এর বিভব শক্তিতে রূপান্তর হয়ে গেছে। তো তখন আমি সরাসরি এটাও লিখতে পারি, যদি আমাদের টি আর ভি না দেওয়া থাকে, বা আমার মনে করো অন্য কিছু দেওয়া আছে যেটা আমার কি এইখান থেকে বের করা যায়, এরকম যে মনে করো ভর দেওয়া আছে, ভরটা আমার দেখো সরাসরি সূত্রের মধ্যে নাই, তো ভর যেহেতু এখানে নাই, তার মানে আমার কাজ করতে গিয়ে আর অবশ্যই হাফ এম বি স্কোয়ার লাগবে। এরকম করে আমাদের কাজ করতে হতে পারে। বলা আছে যে বেগ এত বেগে পড়তেছে, তো বেগ বল থাকলে কি আমাদের এটা দিয়ে করতে পারবো, তখন তো এটাতে করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে, এরকম করে সূত্র মডিফাই করে বানায় নেওয়া লাগবে। তো আমার এটাও কিন্তু লাগতে পারে, ঠিক আছে। এগুলো সাধারণত আসে না, কিন্তু যেহেতু বলছি যে প্রত্যেক বছরই ট্রাই করে একটা ইউনিক বা একটা বাইরে থেকে প্রশ্ন করার, নতুন প্রশ্ন করার, তো ওই ক্ষেত্রে আইসা পড়তে পারে। যেমন স্প্রিং এর প্রশ্ন আগে আসে না, কিন্তু একটা কিন্তু বোর্ডে আসছে, তো আসতে পারে, ঠিক আছে, এই জন্য এগুলো শিখে রাখা বেটার। তো দেখো তাহলে আমি এখান থেকে যদি মডিফাই করে কি করি, এক্স এর মানটা বের করতে, কেন বের করতে পারি, দেখো দুই পাশে হাফ আছে, দুই পাশ থেকে হাফ বাদ দাও, তাহলে থাকতেছে কি আমাদের এম ভি স্কোয়ার ইকুয়াল কে এক্স স্কোয়ার। এরপর কি করতে পারি, দেখো আমার এই যে কেটা চেঞ্জ করে আনো, তাহলে কি হবে, এম ভি স্কোয়ার বাই কে ইকুয়াল কি আমাদের এক্স স্কোয়ার। এরপর এক্স স্কোয়ারের কি উপরে কি রুট দিলে কি এক্স হয়ে যাবে, তা আমার দুই পাশে রুট আনি, তাহলে কি হবে রুট ওভার এম ভি স্কোয়ার বাই কে, আর এখানে কি আমাদের এক্স। এখন দেখো ভি স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এম বাই কে তার উপর রুট ইন্টু ভি ইকুয়াল এক্স। তার মানে দেখো এটার মধ্যে আমি এভাবে করে কনভার্ট করে নিতে পারি। এগুলো এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে, আবার 2 মার্কের যে প্রশ্নগুলো অ্যাড হইতেছে ওগুলোর মধ্যে আসতে পারে। এটা ইম্পর্ট্যান্ট, পরে এটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এখান থেকে যদি ওটা লিখলাম এটা থেকেও আসতে পারে, ঠিক আছে। ওগুলো যদি কঠিন করে তাহলে দেখবে এগুলো একটু পেঁচায় দেওয়ার চেষ্টা করবে। তো এগুলো একটু শিখে রাখবো বা দেখে রাখবা কিভাবে আসতেছে। সূত্রগুলো মাস্ট দেখে রাখতে হবে, তুমি সূত্রগুলো পারো এবং বুঝতে পারো যে কোন সূত্রের সাথে কোনটা রিলেটেড, এগুলো যদি বুঝতে পারো, যত কঠিন ম্যাথই দেখ, তুমি শুধু প্রশ্ন পড়বা, দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে, পরে দেখবো ওই প্রশ্নের জন্য কি কি সূত্রগুলো তুমি জানো, ওই সূত্রগুলো বসায় যেমনি হোক তুমি মিলাই ফেলতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে দুটো সূত্র আছে, ই ইকুয়াল এমসি স্কোয়ার, এটা খুব ইম্পর্টেন্ট 2 মার্কের প্রশ্নের জন্য, ঠিক আছে। তো আমার ই দিয়ে কি বোঝাচ্ছে, এখানে এনার্জি বোঝাচ্ছে, শক্তি, ঠিক আছে। তো এই ইকুয়াল এম সি স্কোয়ার, তো আমার এখানে এমটা কি, এমটা হচ্ছে আমার এখানে ভর, এখানে এমটা ভর, ই হচ্ছে এনার্জি বা শক্তি। তা আমি একটু আগে বলছিলাম শক্তির একক কি, শক্তির একক হচ্ছে আমাদের বড় হাতের যে, ভরের একক কি আমাদের কেজি। আর এই যে সি, এই সি এর মানটা কি, সি হচ্ছে গিয়ে মুখস্থ মান, আলোর বেগ, সি হচ্ছে আমাদের আলোর বেগ, এটা মুখস্থ করবা 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা অবশ্যই মুখস্থ থাকা লাগবে। তার মানে এইটাও কিন্তু আসতে পারে, যে বলতে পারে কি আমাদের শক্তি বের করতে, সরাসরি ভর দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই, যে একটা বস্তুর ভর দিয়ে বললো যে বস্তু শক্তি বের করতে, তখন তোমার মনে রাখতে হবে যে আমি একটা জিনিস জানি, কি জানি, সি জানি, আলোর বেগ জানি, তা আলোর বেগ দিয়ে আমাদের শক্তিটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এরকম প্রশ্ন আসে, অনেকে মনে করে প্রশ্নের মধ্যে ভুল আছে, কিন্তু আসলে ভুল নাই, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আসে। এরপর যে সূত্রটা খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের লাগবেই লাগবে, কই লাগবে এটা আমাদের, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এটা ধরার চেষ্টা করেই,
কর্মদক্ষতা, একটা মোটরের কর্মদক্ষতা বের করো, একটা লোকের কর্মদক্ষতা বের করো, দুইটা বালকের মধ্যে কার কর্মদক্ষতা বেশি, এগুলো বের করো, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো আমার এই যে এটা হইলো ওই সূত্রটা। তো এখানে কি লিখছি, ইটা। ইটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় কর্মদক্ষতা। এই চিহ্নটাকে বলে ইটা, কর্মদক্ষতা। ঠিক আছে, ইটা। পি আউট বাই পি ইন, এটা কি মনে রাখবা? পি আউট, পি আউট মানে কি? ক্ষমতার আউটপুট, যে একটা মোটরের ক্ষমতা আউটপুট হিসেবে কত হয়েছে। আর পি ইন মানে কি? ইনপুট, ক্ষমতার ইনপুট। তার মানে দেখবা যখন একটা মোটর বাজার থেকে কিনতে যাবা, দেখবা গায়ে লেখা থাকে 2 HP, মানে 2 হর্স পাওয়ার। কিন্তু আসলে কি মোটরটা 2 হর্স পাওয়ারের কাজ করতে পারে? সব কিন্তু কাজ করতে পারে না। কেন? যখন তুমি মোটরটা কি কারেন্টে কানেকশন দিবা, তখন কিছু কারেন্ট লস হবে। কারেন্ট লস হওয়ার কারণে কি, আবার যখন মোটরটা ঘুরবে তখন ঘর্ষণের কারণে কিছু লস হবে। ঠিক আছে, এরকম বিভিন্ন লসের কারণে কি পুরোপুরিটা কিন্তু ইনপুট, এটা হলো ইনপুট। পুরোপুরি কিন্তু আউটপুট দিতে পারে না। পুরোপুরি আউটপুট দিলে কিন্তু ভালোই হতো, কিন্তু আউটপুট দেবে কি 50% নিচে চলে আসে। কেন? এই যে এরকম লসের কারণে। ঠিক আছে, তো আমার আউটপুটটা কি, আমি যেটা ক্যালকুলেশন করে বের করব, আর ইনপুটটা কি, যেটা আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে, যে এত হর্স পাওয়ার একটা মোটর বা এত ক্ষমতার একটা মোটর। ডাব্লিউ আউট বা ডাব্লিউ ইন লেখা যায় কেমনে? দেখো, আমি সূত্র পড়ছিলাম, কি মনে আছে? পি আউট ইকুয়াল কি লিখতে পারি? ডাব্লিউ আউট বাই টি। আর পি ইন ইকুয়াল কি লিখতে পারি? ডাব্লিউ ইন বাই টি। ঠিক না? এখন পি আউট আর পি ইন ভাগ করলে কি এটি আর টি কাটা যাবে, কারণ টি কি সময়। ঠিক আছে, তো আমার এখানে পি আউট বাই পি ইন বা ডাব্লিউ আউট বা ডাব্লিউ ইনও লেখা যায়। এটা হলো আমাদের সূত্র। তো এই সূত্রটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি। আমরা দেখো এটাও পড়ছিলাম কিন্তু, মনে আছে? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এটা কি ছিল আমাদের ক্ষমতা সূত্র, যেখানে পি আউট ও পি ইন বের করার ক্ষেত্রে লাগবে। তা আমাদের পি ইন তো পরীক্ষায় দেওয়াই থাকে, পি আউটটা বের করতে হয়। তো পি আউটটা কি? মনে করো একটা একটা মোটর কি 100 মিটার উচ্চতায় একটা কি বলে ট্যাঙ্কের মধ্যে পানি ভরতেছে। ঠিক আছে, এরকম করে প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমাদের পি ইকুয়াল ডাব্লিউ বাই টি এখানে বলা হয়েছে। তো ডাব্লিউ ইকুয়াল এখানে কি হবে? আমরা কি পড়ছিলাম? ডাব্লিউ ইকুয়াল এফ এস বাই টি। তো ডাব্লিউ মান সরাসরি নাও থাকতে পারে, তখন কি তোমার এফ এস দিয়ে বের করতে হতে পারে। আবার এরকমও লাগতে পারে, ডাব্লিউ ইকুয়াল আমরা কি পড়ছি আরো, এম জি এইচ বাই টি। এমজিএস কেন? যখন মোটর উপর তুলবে পানি, তাহলে কি পানির ভর, পরে কি হাইট, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, এগুলা তা আমাদের ডাব্লিউ বাই টি বা এফ এস বাই টি বা এমজিএস বাই টি, এগুলাও কিন্তু আমাদের কাজে লাগতে পারে। মানে পি ইকুয়াল এটা, অর্থাৎ আমি এখানে পি আউট বের করার ক্ষেত্রে দেখবো এগুলো বসায় আসলে কাজ করতেছি। তো এটা মাথায় রাখবা, যে পি ইকুয়াল যখন কাজ দেওয়া থাকবে তো আমি সরাসরি এটা করতে পারবো। যদি কাজ না থাকে, বল আর স্মরণ দেওয়া থাকবে, এটা করতে পারবো। বা এটা না থাকলে ভর আর কি উচ্চ দেওয়া থাকবে, আমি এটা করতে পারবো। ঠিক আছে, এই হলো সূত্রগুলা। তো এটা তো মাথায় আসছে, এটাও দেখো। এরপর দেখো, এরপর আমরা এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বুঝবো, যেগুলাতে আমাদের প্রশ্ন আসে। ঠিক আছে, এখানে কি কনসেপ্ট বুঝবো আমরা? গতিশক্তি, বিভব শক্তি। এটা দিয়ে অনেক প্রশ্ন আসে। কিরকম আসে? যে বলে কি এ বি সি তিনটা অবস্থানের মোট শক্তি কিরকম, এটা বের করতে বলে। তো মোট শক্তি মানে কি? মোট শক্তি যদি বলে, মোট শক্তি সমান কিনা, তাহলে এটা বললে কি হবে? তিনটা অবস্থানে কি করব আমরা? তিনটা অবস্থানে গতিশক্তি বের করব, আবার তিনটা অবস্থানে কি আমাদের বিভব শক্তিও বের করব, বের করে যোগ করব। এর জন্য একবার করব এটা, বি এর জন্য করব এটা, সি এর জন্য করব এটা, করে যদি দেখি সবগুলোর ক্ষেত্রেই মোট শক্তি সমান, তার মানে কি গতিশক্তি আর বিভব শক্তি বা মোট শক্তি সংরক্ষিত আছে। আর যদি সমান না হয় তার মানে সংরক্ষিত নাই, এরকম আসে। বা বলতে পারে কি বি অবস্থানের গতিশক্তি কি, এ আর বি অবস্থা কি বলতে পারে, যে আমাদের দেখাও যে বি অবস্থানের গতিশক্তি বিভব শক্তির কি 1/3, বা বি অবস্থানের বিভব শক্তি কি গতিশক্তির অর্ধেক, এরকম প্রশ্নও আসে। এগুলো আসে না? এগুলো কিন্তু আসে। ঠিক আছে, তা আমি ওগুলোর জন্য দেখবো যে আমি কোনটা কি ধরবো। তা আমাদের পুরোটা হাইট দেওয়া থাকতে পারে, অথবা অর্ধেক অর্ধেক হাইট দেওয়া থাকতে পারে, যেটাই হোক। তো দেখো, আমার যদি বলি ভাঙ্গা ভাঙ্গা, এই যে এই অবস্থানে, তুমি চিন্তা করো, এই অবস্থানে একটা এখানে একটা বস্তু রাখা দিছো তুমি। এখন এই বস্তুর ক্ষেত্রে যদি তোমার বাইর করতে বলতো, তুমি কি করবা? এই অবস্থানে দেখো তো, যখন বস্তু একটা রাখা আছে, এই বস্তুর মধ্যে কোনো কি আমাদের স্থির না বস্তুটা। এই বস্তুর কি আদিবেগ শূন্য না, যেহেতু রাখা আছে এখানে। তা আমার এই বস্তুর মধ্যে কোনো গতি আছে? গতি নেই। তার মানে কি এখানে কি, এটা মনে রাখো যে আমার এই জায়গার মধ্যে গতিশক্তি কত আমাদের? 0 জুল। কিন্তু এইটা কি দেখো তো, হাইটের দিক দিয়ে সবচেয়ে হাইট বেশি না? তার মানে দেখো তো, বিভব সূত্র জানি কি আমরা, mgh। তার মানে দেখো, হাইট যত বেশি হবে তত কি গুণ হয়ে যাবে না এর সাথে। তার মানে কি হাইট যত বাড়বে বিভব শক্তি কি তত বাড়বে। তার মানে এই অবস্থান টি শূন্য হইলেও আমাদের বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ। ঠিক আছে, তার মানে গতিশক্তি এখানে কি হবে? 0, বিভব শক্তি কি হবে আমাদের? সর্বোচ্চ হবে। এখন দেখো আগে সি দেখি। সি এর ক্ষেত্রে চিন্তা করো, সি মানে কি পুরো ভূমি।
তো ভূমির মধ্যে যখন একটা বস্তু আইসা পড়বে, ভূমিতে আসলে তা আমাদের বস্তুর ক্ষেত্রে কোনো হাইট আছে? বস্তু যখন ভূমিতে আইসা পড়ে তখন হাইট কত? শূন্য। তা হাইট যদি শূন্য তাহলে সব শূন্য। তার মানে কি আমার এখানে ভি এর মান কত? এখানে ভি এর মান 0 জুল। কিন্তু এখন আবার যদি বলি আমার এখানে টি এর মান, টি এর মানটা কি সর্বোচ্চ হবে? কেন সর্বোচ্চ হবে? যখন আমি এই বস্তুটাকে এখান থেকে ফেলে দিব, আস্তে আস্তে কি বস্তুর গতিটা বাড়বে না? কারণ কি বস্তুর গতি প্রথমে শূন্য, শূন্য থেকে আস্তে আস্তে কি জি এর কারণে বাড়তে 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 যখন ভূমি টাচ করবে তখন কি তার গতি কি সর্বোচ্চ হবে। তার মানে টি এর মানটা এখানে কি আমাদের সর্বোচ্চ। বুঝতে পারছি? আর এখন যদি বলি বিটা মিডল পয়েন্ট, তো মিডল পয়েন্ট মানে কি? এই মিডল পয়েন্টে দুইটার যোগফল টি আর ভি এর যোগফল কি এই উপরের পয়েন্ট বা নিচের পয়েন্টটা সমানই হবে, বা যে কোনো পয়েন্টের ক্ষেত্রে এটা সমানই হওয়ার কথা। ঠিক আছে, আমাদের যে ম্যাথমেটিক গুলো দেয় বা ম্যাথ গুলো দেয় এগুলো অনুযায়ী সমানই হওয়ার কথা। এখন দেখো আমি যদি বলি যে বি পয়েন্টে বের করব, বিটা মাঝখানের পয়েন্ট ধরো বা যাই ধরো, যদি বলে যে আমাদের কি কত উচ্চতা বিভব গতিশক্তির সমান হবে, কত উচ্চতা বিভব গতিশক্তির 1/3 হবে, যেটাই বলুক আমাদের তাহলে কি করতে হবে? একটা পয়েন্ট ধরতে হবে। তা আমি পয়েন্ট ধরার পর মনে কর ধরলাম বি, যে বললো যে কত উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির অর্ধেকের সমান হবে, এটা বললো। তো এটা বাইর করতে হইলেও কি আমার ধরে নেওয়া লাগবে না? তো টি ইকুয়াল কি জানি আমরা? টি ইকুয়াল জানি হইতেছে আমাদের এখানে হাফ অফ এম ভি স্কোয়ার। আর এখানে আগে থেকে একটা হাফ আছে, আর ভি ইকুয়াল জানি কি আমরা এম জি এইচ। তা আমার এটার জন্য কাজ করতে তো হবে, ঠিক না? তা আমি বুঝাই দিই এটার জন্য কিভাবে কাজ করবো, এটা একটু মাথায় রাখবা। যে দেখো, তা আমি প্রথমে কি এরকম দিলে আমি প্রথমে ধরে নেব যে ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় বি অবস্থানে টি এর মান ভি এর হাফের সমান হবে, বা টি এর মান ভি এর সমান হবে, বা টি এর মান ভি এর 1/3 অংশের সমান হবে, এরকমই আসে। তা আমি এই যে ধরবো কি বি থেকে নিচেটুক ধরবো এক্স, তাহলে যদি এক্স ধরি দেখো পুরোটা দেওয়া আছে কত এইচ, তা আমার এটা কি হবে দেখো তো, এটা হবে আমাদের এইচ মাইনাস এক্স না? এটা যদি আমি এক্স ধরি এটা কি এইচ মাইনাস এক্স। এখন যদি আমি সংখ্যাতে চিন্তা করি তাহলে মনে করো বললাম যে আমার হাইট হলো 100, তা আমি যদি এক্স ধরি দেখে 100 থেকে এক্স বিয়োগ করতে হবে না? তাহলে তো আমি এটুক পাবো। এখন দেখো যদি এখন বি অবস্থানে বাইর করি, বি অবস্থানে কি কি বের করবো আমরা? ভি বের করবো, আর বি অবস্থানে কি বের করবো? টি বের করবো। এই দুটো বের করতে হবে। এখন ভালো করে বুঝো, যখন আমি বি অবস্থানে আছি তখন আমার যাওয়া লাগবে কি এইটুক না? এই যে এক্স অংশ যাওয়া লাগবে আমাদের। তা আমাদের এই এক্স অংশ যাওয়া লাগবে, তার মানে কি আমাদের বিয়োগ সূত্রের ক্ষেত্রে কি হবে? এম জি এইচ হইতো। এখন দেখো তো আমার যাওয়া লাগবে কি হাইট কটুক এক্স যাওয়া লাগবে, তার আমার এখানে মডিফাই হয়ে যাবে কি এম জি এক্স যাওয়া লাগবে। তা আমি যদি বি অবস্থানের ভি বা বিভব শক্তি বের করতে চাই কি লাগবে? এম জি এক্স। তার মানে আমি যে ধরে নিতেছি এক্সটা, এই এক্স পরিমাণ কি গেলে আমি কি পাবো? বস্তুটার বিভব শক্তি পাবো। বুঝলাম? এখন তো গতিশক্তি, গতিশক্তি সূত্র কি আমাদের হাফ অফ এম ভি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো, এই যে বি অবস্থানের বেগ কি আমি জানি? জানি না। তাই আমি বেগটা কিভাবে বের করতে পারি? যখন এখানে আদি অবস্থা ছিল তখন কত জানি? শূন্য। কিন্তু বস্তুটা পড়ছে কি এই যে এইচ মাইনাস এক্স পড়ছে। তা আমি এইটার হাইট জানি না যে এইটুক হাইট পড়ার কারণে কি পাবে, তার মানে একটা বিয়োগ শক্তি পাবে। তার মানে আদি বেগ জানি আমি এবং জানি কতটুক পড়বে, তা আমি এটাতে কি বের করতে পারি? এটা এইটুক পড়ার কারণে আমার এখানে কি হবে? এখানে ভিটা কত হবে বের করতে পারি না? তো বের করার সূত্রটা কি মনে আছে? এই যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। কেন প্লাস দিলাম? প্লাস দেওয়ার কারণ হচ্ছে আমার বস্তুটা এখান থেকে ভূমির দিকে পড়তেছে। তো ভূমির দিকে পড়লে অবশ্যই প্লাস, কারণ কি ভূমির দিকে পড়া মানে কি পৃথিবীর দিকে পড়া, পৃথিবীর বিপরীতে কোনো কাজ হইতেছে না, তো পৃথিবীর দিকে পড়লে কি প্লাস। তা আমি দেখো এখানে ভি এর পড়তে কি লিখতে পারি? এটা বলে লিখতে পারি হাফ অফ এম, এখানে কি ইউ স্কোয়ার প্লাস 2as হবে না কারণ উচ্চতা, তাহলে কি হবে আমাদের 2gh, তাহলে কি ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো ইউর মান কত জানি? 0 জানি, জি এর মান 9.8, এই এইচটা কি হবে? এই যে এইচ মাইনাস এক্স, আমি এটা এখানে বসাই দেবো। তা আমার এখানে বসবে কি এইচ এর জায়গায় বসবে আমার এখানে এইচ মাইনাস এক্স। তো এটা করলে কি পাবো আমি? এই যে বি অবস্থানের গতিশক্তি পাবো, বিভব শক্তি পাবো। এখন যদি মোট শক্তি বের করতে পারলে টি আর ভি যোগ করলে হইতেছে। তো এটাই বলার কারণ একটা জিনিসই, যে এটা অনেকে ভুল করে, বুঝে না যে কটুক নিয়ে কাজ করবে। তো যখন তুমি বিভব শক্তি নিয়ে কাজ করবে তার মানে কি আর কটুক যাওয়া লাগবে ওই হাইটটা লাগবে। যখন বিভব শক্তি নিয়ে কাজ করব আর কটুক যাওয়া লাগবে ওই হাইটটা লাগবে। আর যখন গতিশক্তির কাজ করব তখন কি কটুক পড়ছে ওই হাইটটা লাগবে।
এটা অবশ্যই মাথায় রাখবা। আর সূত্র যেমন মডিফাই করছি আমি, সেম ভাবে মডিফাই করে কাজ করতে হবে। এখন যদি তোমার এইচ এর মান 100 দেওয়া থাকে, তো তুমি এখানে কি করবা, এইচ এর জায়গায় 100 মাইনাস এক্স বসাবা। আর যদি এক্স এর মানটাই দেওয়া থাকে, তো তুমি এক্স এর জায়গায় কি ডাইরেক্ট মানটা বসায় কাজ করতে পারো। ঠিক আছে, যদি পুরো হাইট না দিয়ে খালি এইটুক দেওয়া থাকে, তখন তুমি ওইটা দেখি এইচ এর মানটা বাড়ি করতে হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছি। এই হইলো আমাদের এই অধ্যায়ের কনসেপ্ট। তো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এটাই, এই যে mgh হাফ অফ mv স্কোয়ার আর কর্মদক্ষতা যে ম্যাথগুলো বলছিলাম এগুলা। আর এর বাইরে যদি এর থেকে বাইরে যদি এক্সেপশনাল প্রশ্ন করতে চায়, তাহলে কি করবে, ওই যে স্প্রিং এর প্রশ্নটা করতে পারে। আর 2 মার্কের জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিছিলাম। ঠিক আছে।